স্বাগত টিভিসি সংবাদে। দেখছিলেন মার্কিন টেলব্যাক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছে শোভন শাহমিন দিশা। শুরুতে মাইলস্টোন ট্র্যাজেডির খবর। মাইলস্টোন ট্র্যাজেডির শিকার চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে আজ। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 34 জন। এছাড়া দগ্ধ 5 জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডির ফরেন্সিক ডিএনএ ল্যাব। শনাক্ত 5 জন হল ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি, মারিয়াম উম্মে আফিয়া। এদিকে আহতদের চিকিৎসা দিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল। সকালে 2 ঘন্টারও বেশি সময় তারা ইনস্টিটিউটে রোগীদের পর্যবেক্ষণ এবং চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সিঙ্গাপুরের চিকিৎসকরাও রোগীদের পর্যবেক্ষণ করছেন। এছাড়া সরকারের আহ্বানে সাড়া দিয়ে সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে 5 সদস্যের চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। আমরা কথা বলবো তার সাথে। কামরুল, নতুন আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। দিশা, নতুন তথ্য যদি জানাতে চাই, আপনি জানেন যে আজকে সকালে ভারতীয় চিকিৎসক প্রতিনিধি দল বার্ন ইনস্টিটিউটে এসে হতাহত যেই ভর্তি যেই শিক্ষার্থীরা রয়েছেন বা রোগীরা রয়েছেন তাদের পরিদর্শন করেছেন। এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি চীনা চিকিৎসকদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। তবে তারা এখন পর্যন্ত যে জাতীয় বার্ন ইনস্টিটিউট যে হাসপাতালটি রয়েছে সেখানে এসে পৌঁছাননি। আমরা কিছুক্ষণ আগেই এখানে যিনি বার্ন ইনস্টিটিউটের যে দায়িত্বে যিনি আছেন কর্তব্যরত যে অফিসার, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব আসলে তারা পথেই আছেন, সরাসরি এই বার্ন ইনস্টিটিউটে আসবেন এবং এসে এখানে যারা হতাহত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে আসলে তারা কি পরামর্শ দেয় বা এই পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য আসলে কি করণীয় সে বিষয়ে তারা মতামত দিবেন। এবং এই বিষয়ে আসলে আনুষ্ঠানিক যে বক্তব্য সেটি রাত 8টা নাগাদ প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা জানতে পারবো, এমনটাই আসলে এখান থেকে জানানো হয়েছে। অর্থাৎ তারা বলছেন যে চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন, অর্থাৎ ভারতীয় চিকিৎসক দল এবং চীনা যে চিকিৎসক দল যারা আসবেন তারা যে পরামর্শ দিবেন সেই পরামর্শ থেকে আসলে কি ধরনের সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে বা কি সিদ্ধান্ত উপনীত হবে সেই বিষয়ে আসলে রাত 8টায় আনুষ্ঠানিকভাবে ব্রিফিং এর মাধ্যমে তারা সিদ্ধান্ত জানাবেন। আর একটু জানাই, আসলে এখানে যারা ভর্তি রয়েছে তাদের অধিকাংশই আপনার শিক্ষক, অধিকাংশই হচ্ছে ছাত্র। সুতরাং বলা যায় যে আসলে তাদের বার্নের যে পরিমাণ আসলে এটি আসলে খুবই স্পর্শকাতর। তো এই স্পর্শকাতর বিষয়টিকে আসলে মাথায় রেখে তাদের চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে এই বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা। তো দিশা, এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। কামরুল, আপনাকে ধন্যবাদ। মাইলস্টোন ট্র্যাজেডির 3 দিন পার হলেও 3 শিক্ষার্থী এবং 2 অভিভাবক এখনও নিখোঁজ বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। মর্মান্তিক ওই দুর্ঘটনার পর আতঙ্ক থেকে বের হতে পারছেন না শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। প্রতিষ্ঠানটির প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। আজও চলছে তদন্ত কাজ। বিমান দুর্ঘটনায় 4র্থ দিনেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনার আতঙ্ক থেকে বের হতে পারছেন না শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আজও বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটক। শিক্ষক ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকেই। ভেতরে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। একই সাথে চলছে তদন্ত কমিটির কাজ। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা। এ কারণে শুধুমাত্র প্রশাসনিক কার্যক্রম চলমান রেখেছে প্রতিষ্ঠানটি। আর তদন্তের কাজ চলমান রাখতে শিক্ষকদের নিয়ে আসা হচ্ছে প্রশাসনিক ভবনে। অভিভাবক সহ শিক্ষার্থীরাও আসছেন প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে। বলছেন ট্রমা থেকে বের হতে না পারার গল্প। উপর দিয়ে বিমান উড়ে গেল, এখন পড়তে পারে আমাদের উপর, একটা আতঙ্ক সৃষ্টি হবে বা ভয় কাজ করবে ভিতরে। আমার বাচ্চারা আমি বিভিন্ন হাসপাতালে, কোনো হাসপাতাল বাদ দিইনি, সব হাসপাতাল খুঁজছি, থানায় গেছি। একদিন পরে সিএমএসে পরে আমার মেয়ে আমি দেখে চিনতে পারছি যে এটা আমার মেয়ে হবে। ওনারা বললো যে আপনারা ডিএনএ টেস্টের জন্য দিয়ে যান,
দিয়ে নিয়ে যেতে পারবেন। আমাদেরও বাচ্চা মারা গেছে, আমরাও অনেক বেশি ট্রমাটাইজ। সো আমরা আসলে বাট স্টিল আমাদেরকে ওয়ার্ক করতে হবে, স্টিল আমাদের রেসপন্সিবিলিটিগুলো আমাদেরকে পালন করতে হবে। সো আমরা তো আমাদের রেসপন্সিবিলিটি বিয়ন্ডে যেতে পারি না। আমার টিচার অনেক ইনজুর্ড আছে। আমার ম্যাথ টিচার আশরাফ স্যার উনি ইনজুর্ড, তারপরে বিজিএস নিশি মিস আইমি ক্লাস নেয় উনিও ইনজুর্ড। এদিকে মূল ফটকের বাইরে রয়েছে উৎসুক জনতার ভিড়। দূর দূরান্ত থেকে এসেছেন ঘটনাস্থল পরিদর্শন করতে। এখানে এসেছিলাম, আপনার বিমান দুর্ঘটনাই ছিল, এটা দেখতে এসেছিলাম। তা কপাল মন্দ, আমরা দেখতে পারলাম না, গেট বন্ধ। নীলফামারী জেলা থেকে সৈয়দপুর থানা থেকে এসেছি এই মাল্টি স্কুলে বিমান দুর্ঘটনাটি দেখতে, কিন্তু আসি দেখি এখানে প্রশাসন ভেতরে ঢুকতে দিচ্ছে না। এখানে যেই হৃদয় বিদারক ঘটনাটা ঘটলো এটা মানে একটু কাছ থেকে দেখার জন্য আর কি এখানে আসা। আসলে সবার একটা মনের আবেগ, যে এত বড় একটা দুর্ঘটনা আমাদের দেশে ঘটছে, আমরা সবাই চাইবো যেন সুস্থ সুন্দরভাবে এটার তদন্ত হয়। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিকে পুঁজি করে আওয়ামী লীগ আবারও পুনর্গঠিত হচ্ছে, একথা বলেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পথসভায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য সহযোগিতা করবে এনসিপি, কিন্তু প্রতিহিংসার রাজনীতি মেনে নেওয়া হবে না। এ সময় দেশের স্বাস্থ্য খাতের সমালোচনা করেন, বলেন অযোগ্যতা ও ব্যবস্থাপনার একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা। এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বেলা 11:15 শহরের কাউতলি মোড় থেকে পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চে পথসভায় অংশ নেন নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে এনসিপি জয়ী হলে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্যবহার হবে আগে। ব্রাহ্মণবাড়িয়ায় কর্মসূচি শেষ, হবিগঞ্জে গিয়ে পথসভা করে এনসিপি। আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে আমরা সহযোগিতা করব, কিন্তু পরশ্রীকাতরতার প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে পুনর্বাসন হবে না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে পে কমিশন গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে। এছাড়া মাইলস্টোনের নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠকের শুরুতেই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের প্রতি শোক জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে নিহতদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়। একই সাথে মাইলস্টোনের নিহত 2 শিক্ষক মাহরিন চৌধুরী এবং মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়। মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে 2 শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। পরে ব্রিফিংয়ে প্রেস সচিব সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠনের কথা জানান। গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত এবং এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান। উনি ফর্মাল ফিনান্স সেক্রেটারি ছিলেন, আর এদের 6 মাস এনাদের কর্ম সময়। উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বেতন কাঠামো ঘোষণার দাবি বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল। বর্তমানে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী 2015 সালের পে কমিশন অনুসারে বেতন ভাতা পান। এমন বাস্তবতায় নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করল সরকার। এছাড়া বৈঠকে আইন উপদেষ্টা জানান, এখন থেকে কাউকে গ্রেফতার করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় নিশ্চিত করতে হবে। 12 ঘন্টার মধ্যে নিকটাত্মীয় আর আইনজীবীকে জানাতে হবে। যে গ্রেফতার করবে, যে পুলিশ অফিসার, তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।
ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। এনজিও এবং কর্পোরেট প্রতিষ্ঠানের মতো করে দেশ চালালে বিপর্যয়ের শঙ্কা রয়েছে। সকালে রাজধানী বনানীতে PRI আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য উঠে এসেছে। এ সময় বাজার ভিত্তিক ঘোষণা দিয়েও ডলারের দাম নিয়ন্ত্রণের সমালোচনা করেন বক্তারা। বলেন, টাকাকে শক্তিশালী করলে সরকারেরই লাভ, এতে করে ঋণ পরিশোধের সক্ষমতা বাড়বে। দেশের সামষ্টিক অর্থনীতির হালচাল বিষয়ক সেমিনারে অর্থনীতির সূচকগুলোর নানা অসঙ্গতি তুলে ধরে পলিসি রিসার্চ ইনস্টিটিউট। সংস্থাটির চেয়ারম্যান মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক নিয়ে দর কষাকষিতে সরকার দক্ষতার পরিচয় দিতে পারেনি। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক সংকট তৈরি করেছে। এক এক দেশের এক এক শুল্ক, এটি নতুন। দর কষাকষির ক্ষেত্রে বাংলাদেশ দক্ষতার পরিচয় দেখায়নি। এ সময় গবেষকরা তথ্য উপাত্ত দিয়ে আর্থিক খাতের নানা অব্যবস্থাপনার তথ্য তুলে ধরেন। অভিযোগ করেন, সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদ পরিশোধ করছে। রাজস্ব আহরণে এনবিআর এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। সংস্কার সবসময়ই সমস্যা, কারণ সংস্কার পুরো প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে। সংস্কার নতুন সুবিধাভোগী তৈরি করে। যদি সংস্কারে বাধা দেখেন, বুঝবেন তা ঠিক পথেই আছে। সংস্কার সবসময়ই বেদনাদায়ক, কিন্তু এটার জন্য এখনই সেরা সময়। একই বাজারে কেউ কর দেয়, আবার কাউকে দিতে হয় না। এটা বাজারের শৃঙ্খলা নষ্ট করে। নীতি ও আহরণ আলাদা হলে পরিস্থিতির উন্নতি হবে। পরে মঈন খান বলেন, অনেকেই অভিযোগ করার চেষ্টা করেন বিএনপি সংস্কার বিরোধী। এমন ধারণা ঠিক নয়। অনেকেই এটা বলার চেষ্টা করেন বিএনপি সংস্কারের বাধা দিচ্ছে। এটা ঠিক না, বরং বিএনপি প্রথম সংস্কারের কথা বলেছে। সংস্কার কারো একার পক্ষে সম্ভব নয়, এটি চলমান প্রক্রিয়া। আর্থিক খাত ব্যবস্থাপনায় সরকারের সমালোচনা করেন তিনি। এনজিও ও কর্পোরেট প্রতিষ্ঠানের মতো করে দেশ চালালে বিপর্যয় বাড়বে। কারণ এনজিও জনগণের একটি অংশ নিয়ে কাজ করে, আর কর্পোরেট প্রতিষ্ঠানের কাজ মুনাফা করা। গণতন্ত্রে বিশ্বাস করলে সব জনগণের মতামত থাকতে হবে। আমি প্রথমবারের মতো ডলারের দাম কমতে দেখলাম, কিন্তু বাংলাদেশ ব্যাংক তা ঠেকাচ্ছে। মঈন খান মনে করেন, টাকা শক্তিশালী হলে বিদেশি ঋণ পরিশোধের বোঝা খানিকটা হালকা হবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। বিচার বিভাগ ধ্বংসের অভিযোগে তার বিচারের দাবি করেছেন আইনজীবীরা। আর খায়রুল হককে দেশের বড় শত্রু উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, তিনি বড় পদে থেকে জনগণ এবং রাষ্ট্রের সাথে প্রতারণা করেছেন। বৃহস্পতিবার ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। তার বিরুদ্ধে শাহবাগ, যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জ থানায় মামলা রয়েছে। বিচারপতি খায়রুলকে বিচার বিভাগ সংবিধানের 13 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রকে ধ্বংসের প্রধান কারিগর বলে মন্তব্য করেছেন আইনজীবীরা। বলেছিলাম অনেক আগেই খায়রুল হক দেশেই আছে, তাকে গ্রেফতার করেন। এই ধরনের কর্মকাণ্ড করলে কোন বিচারপতি কেউ পার পাবে না। মোর ক্যাথলিক দেন পোপ স্বেচ্ছায় সজ্ঞানে উদ্দেশ্য প্রণোদিত হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করেছেন। খায়রুল হকের এমন বিচার হওয়া উচিত যেন ভবিষ্যতে বিচারাঙ্গনে আর নতুন কোনো খায়রুল হকের জন্ম না হয়। এছাড়া সাবেক প্রধান বিচারপতিকে বাংলাদেশের বড় শত্রু উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন, তার রায়ের ফলে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দিয়েছিলেন, শর্ট যে রায় দিয়েছিলেন সেটা, এবং তার পরবর্তীকালে সেটা যে আপনার পূর্ণাঙ্গ যে রায়, মধ্যে আকাশ আর পাতাল তফাৎ ছিল। এবং সেই যে রায়টা তিনি শর্ট দিয়েছিলেন সেটাও আমরা মনে করি যে এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এদিকে অবৈধভাবে প্লট গ্রহণের অভিযোগে ABM খায়রুল হকের তথ্য চেয়ে রাজুক, NBR ও গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ।
অন্তত 50 আরোহী নিয়ে রাশিয়ার পূর্বাঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ কক্ষের সাথে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরই মধ্যে সব আরোহী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে রুশ গণমাধ্যম তাস। স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার আমুর অঞ্চলের শহর থেকে যাত্রা শুরু করে আঙ্গারা এয়ারলাইন্সের AN-24 উড়োজাহাজ। গন্তব্য উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর টিন্ডা। তবে গন্তব্যের কাছাকাছি পৌঁছে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছে, গন্তব্য থেকে মাত্র 15 কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে উড়োজাহাজটি। এরপরই অনুসন্ধানে মোতায়েন হেলিকপ্টার থেকে বিমানটির ধ্বংসাবশেষ ও আগুনের চিহ্নের সন্ধান মেলে। ধারণা করা হচ্ছে, রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পরই আগুন ধরে যায় ওই উড়োজাহাজটিতে। 1976 সালে নির্মিত যাত্রীবাহী ওই বিমানটিতে 5 শিশুসহ 43 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। প্রাথমিক তথ্য অনুসারে বিধ্বস্ত উড়োজাহাজটিতে থাকা সকলেই নিহত হয়েছেন বলে জানান রাশিয়ার জরুরি পরিষেবার কর্মকর্তারা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। চলতি বছর বাণিজ্যিক, ব্যক্তিগত এবং সামরিক মিলিয়ে এ পর্যন্ত 80টিরও বেশি বিমান দুর্ঘটনা হয়েছে। প্রাণ গেছে 4 শতাধিক মানুষের। প্রযুক্তিগত উন্নতি, বৈশ্বিক নিরাপত্তা নির্দেশিকার প্রশিক্ষণের অগ্রগতি সত্ত্বেও কেন একের পর এক দুর্ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞ মহলে। যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক বিমান ও সেনা হেলিকপ্টারের সংঘর্ষ, আলাস্কা ও ফিলাডেলফিয়ায় মেডিকেল ও আঞ্চলিক ফ্লাইটের বিধ্বস্ত হওয়া, ভারতের আহমেদাবাদে ভয়াবহ যাত্রীবাহী বিমান দুর্ঘটনা, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিশুদের মৃত্যু, আর সবশেষ রাশিয়ার আমুর প্রদেশে অর্ধশত আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত হওয়া। এই সব ঘটনা এক অস্বস্তিকর বাস্তবতা তুলে ধরছে। চলতি বছর আশঙ্কাজনকভাবে বেড়েছে উড়োজাহাজ দুর্ঘটনা। বাণিজ্যিক, ব্যক্তিগত ও সামরিক বিমান মিলিয়ে 2025 সালে 80টির বেশি বিমান দুর্ঘটনা ঘটেছে। আর এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 4 শতাধিক মানুষ, যে কারণে বেসামরিক ও সামরিক বিমান চলাচলের ইতিহাসে 2025 সাল একটি শঙ্কাজনক বছর হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এবং ফেডারেল এভিয়েশন প্রশাসন সহ আন্তর্জাতিক বিভিন্ন তদন্ত সংস্থা এসব দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। প্রাথমিকভাবে পাইলটের ভুল, যান্ত্রিক গোলযোগ, প্রশিক্ষণজনিত সমস্যা ও খারাপ আবহাওয়া এগুলোই ঘন ঘন উড়োজাহাজ দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে আসছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের কারণেও বিমান চলাচলে ঝুঁকি কিছুটা বেড়েছে বলে জানাচ্ছেন কিছু গবেষক। ঝোড়ো আবহাওয়া, তীব্র তাপ ও ঝাঁকুনি বেড়ে যাওয়ায় উড়োজাহাজ ওড়া ও অবতরণে সমস্যা দেখা দিচ্ছে বলে দাবি তাদের। 2025 সালে দুর্ঘটনার সংখ্যা চোখে পড়ার মতো হলেও সামগ্রিকভাবে উড়োজাহাজে ভ্রমণ এখনও অন্যতম নিরাপদ ভ্রমণ পদ্ধতি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। তবে আন্তর্জাতিকভাবে আরও কঠোর নিরাপত্তা মান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া আকাশপথ পুরোপুরি নিরাপদ রাখা কঠিন হবে বলেও মত তাদের। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো।